প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণী আর্থিক অবস্থা বিবরণী অধ্যায়টা করাবো। কোন অধ্যায়? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী থেকে তোমাদের দুইটা অঙ্ক থাকবে। কয়টা অঙ্ক থাকবে? দুইটা। টোটাল তোমাদের দুইটা পার্ট। একটা হলো ক বিভাগ, আর একটা হলো ক বিভাগ, একটা হলো কি খ বিভাগ। ক বিভাগ থেকে 5টা, খ বিভাগ থেকে 2টা। দুইটা অঙ্কই কি বাধ্যতামূলক। দুইটা অঙ্কই কি বাধ্যতামূলক। 10 10 কত? 20। আর এটা হলো 10 50। টোটাল কত তোমাদের? 70। তো এই ক্ষেত্রে দেখো, এই অধ্যায় থেকে তোমাদের খ বিভাগ থেকে বাধ্যতামূলক কয়টা অঙ্ক আসবে? 2টা। আর্থিক অবস্থার বিবরণী। তো এদিকে যদি 2টা অঙ্ক আসে, তাহলে 2টা অঙ্কের মধ্যে তোমার করণীয়, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মনে করো এই কয়েকটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, ক্রয় এর ক্রয়ের পরিমাণ নির্ণয়, বিক্রয় এর পরিমাণ বিক্রিত পণ্যের ব্যয়। তো এই অধ্যায়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। ক্রয় ব্যয় নির্ণয় কিভাবে করতে হবে, বিক্রয় ব্যয় কিভাবে নির্ণয় করতে হবে, ব্যয় শক্তি হিসাব কিভাবে নির্ণয় করতে হবে। এবার আসো, যে কোনো কোশ্চেনের ক নাম্বার অবশ্যই জ্ঞানমূলক কোশ্চেন থাকতে পারে, নিট ক্রয় কিভাবে নির্ণয় করবে। যে নিট ক্রয়ের পরিমাণটা নির্ণয় করো। কি করো? নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা নিট ক্রয় কিভাবে নির্ণয় করব? নিট ক্রয় এর ক্রয়ের সাথে কি কি থাকে আমাদের? ক্রয়ের সাথে কি যোগ হবে? ক্রয়ের সাথে লিখিত ক্রয় কি হয়? যোগ হয়। তো ক্রয় থেকে কি বাদ দিতে পারে? ক্রয় ফেরত। তো আমরা নিট ক্রয়টা এইভাবে নির্ণয় করতে পারি। মনে করো ক্রয় আছে, ক্রয়টা কোথায় থাকবে? রেয় মিলে থাকবে। এখন সমন্বয়ে নতুন কোনো ক্রয় যদি করা হয়, যেটা লেখা হয় না, তাহলে এটা কি হবে? ক্রয়ের সাথে যোগ হবে। এখন ক্রয়কৃত পণ্য, অবশ্যই আমরা পণ্য ক্রয় করতে গেলে কোনো একটা পণ্য কি একটু খারাপ করতেই পারে, তাই না? এই জন্য ওই পণ্যটা কি করতে হবে? ক্রয় ফেরতটা কি করতে হবে? বাদ দিতে হবে। ক্রয় বাট্টাটাও সেই বাদ দিতে হবে। একটা মাল ক্রয় করতে গেলে অবশ্যই আমরা কি করি? কিছু ছাড় দেই। এই ছাড়কৃত টাকাটা কি হবে? বাদ যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ। একটা পণ্য ক্রয় করার পর যদি আমরা ব্যবসা উদ্দেশ্যে যদি কোনো পণ্য বিতরণ কাস্টমার বা জনসাধারণের মধ্যে বিতরণ করে থাকি ব্যবসা উদ্দেশ্যে, তাহলে এটা কি হবে? ক্রয়কৃত পণ্য পরিমাণ বাড়বে না কমবে? অবশ্যই কমবে। এবং লাস্টলি কি ক্রয় থেকে ক্রয় ব্যয়টা বাদ দিয়ে যেটা থাকবে ওইটাই কি নিট ক্রয়। তো আমরা বুঝতে পারি যে কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী দুইটা অঙ্কের ক্ষেত্রেই নিট ক্রয়টা নির্ণয় করতে গেলে এই সূত্রগুলো লাগবে, এই সবগুলো কোটেশন লাগবে। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে তোমার কখনো নিট ক্রয় নির্ণয় করতে গেলে একটা বা দুইটা বা তিনটা
সবগুলো আইটেম থাকবে না, কিন্তু একটা বা দুইটা থাকবে। এই দুইটা দিয়ে তুমি কত অঙ্কটা করলে তুমি এদিকে 2 পাবা। নিট ক্রয় পরিমাণ এইভাবে নির্ণয় করতে পারবা। এখন আমরা তোমাদেরকে নিট ক্রয় শেষ হয়ে গেল নাকি? এবার নিট বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করবে? নিট বিক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করবে? নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তো কোশ্চেনে যদি জ্ঞানমূলক কোশ্চেনে যদি বলে যে নিট বিক্রয় পরিমাণটা নির্ণয় করো, এখন কি পরিমাণ আমার পণ্য বিক্রয় করা হলো, এই ক্ষেত্রে আমরা অঙ্কের রেমিল দেওয়া থাকবে কি বিক্রয়। বিক্রয় দেওয়া আছে মনে করো 1 লক্ষ টাকা। এখন সমন্বয় বলা আছে অলিখিত বিক্রয় আছে 2000 টাকা, তাহলে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় কি এটাও তো বিক্রয় হয়েছে, তাহলে বিক্রয় পরিমাণ বাড়লো না কমলো? অবশ্যই এই ক্ষেত্রে বিক্রয় পরিমাণ বেড়ে গেল। তো বিক্রয় পরিমাণ যদি বেড়ে থাকে তাহলে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় কি হবে? যোগ হবে। তাহলে বিক্রয় হয়ে গেল কত? 1 লাখ, আর 2000 কত? 1,02,000। কিন্তু বিক্রিত পণ্যের মধ্যে কিছু পণ্য খারাপ হওয়াতে বা কোনো একটা সমস্যার কারণে ওই মালটা ফেরত দেওয়া হলে এই ক্ষেত্রে আমাকে নিট বিক্রয় ঠিক থাকবে? থাকবে না। এই ক্ষেত্রে কি আমার বিক্রয় পরিমাণটা কমে যাবে। তাহলে এটা কি আমার বিয়োগ দিতে হবে? বাট্টার ক্ষেত্রেও সেম বিয়োগ দিতে হবে। আর যদি বিক্রয় ব্যাট থাকে সূত্রের মধ্যে, তাহলে ওইটা অবশ্যই ব্যাটের টাকাটা বাদ দিয়ে কি নিট বিক্রয় পরিমাণটা আমরা নির্ণয় করব। তো আমরা এর থেকে বোঝা গেল যে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রয় থাকে, বিক্রয় থেকে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে ওইটা যোগ হবে, ফেরত বাদ যাবে, বাট্টা বাদ যাবে এবং বিক্রয় ব্যাটটা বাদ যাবে। তাহলে এর থেকে আমরা কি বিক্রিত নিট বিক্রয়ের পরিমাণটা শিখে ফেললাম। এবার আসো আমরা শিখব বিক্রিত নিট বিক্রয় পরিমাণ শেষ এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এটা কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্য ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম কি লাগবে? পারমিক মজুর পণ্য। পারমিক মজুর পণ্যটা কি সবার আগে থাকবে, কারণ আমি একটা ব্যবসা শুরু করতে হলে সর্বপ্রথম আমার কি করতে হবে? কিছু না কিছু পণ্য দ্রব্য নগদ টাকা নিয়ে কি আমার ব্যবসা শুরু করতে হবে। এই ক্ষেত্রে আমার পারমিক মজুর পণ্য একটা নির্দিষ্ট টাকা থাকলো, যোগ আমরা কি বের করতেছি? বিক্রিত পণ্যের ব্যয় বের করতেছি নাকি? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমরা কি বের করবো এখন? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে পারমিক মজুত পণ্য কত আমার? একটা নির্দিষ্ট টাকা, যোগ নিট ক্রয়। নিট ক্রয় টাকাটা তো এটা আমরা সূত্রটা দেখিয়ে দিলাম, তাই না? নিট ক্রয় যোগ হবে, যোগ কি হবে? মজুরি যদি থাকে ওইটা কি হবে? যোগ হবে। আমদানি শুল্ক এটা কি হবে? যোগ হবে। যোগ কি ক্রয়, এই জায়গাটা কি এই কয়টা আইটেম কি হবে আমাদের? যোগ হবে। যোগ হয়ে এদিকে চলে যাবে। তাহলে আমরা কি পাইলাম? পারমিক মজুত পণ্য একটা টাকা থাকবে রে মিলে। ওকে, নিট ক্রয়টা কিভাবে বের করলাম? সূত্রের মাধ্যমে ক্রয় যোগ অলিখিত ক্রয় মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, ক্রয় ব্যয়। তাহলে আমরা নিট ক্রয়টা ওইভাবে বের করে ফেললাম। তারপর থেকে প্রত্যক্ষ খরচ, যেই খরচটা একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যেই খরচটা হয় ওইটাই প্রত্যক্ষ খরচ। যেমন মজুরি, এটা আমার কি সাথে সাথে পেমেন্ট দিয়ে দিতে হবে। আমদানি শুল্ক, একটা পণ্য ক্রয় করছি কিন্তু ক্রয় করার ক্ষেত্রে যে শুল্কটা দিতে হবে ওইটাই কি আমদানি শুল্ক। এখন একটা পণ্য ক্রয় করার পর আমার পরিবহন দিতে হবে, তাহলে ওইটাও একটা কি প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা বুঝতে পারি পারমিক মজুত থেকে কি করতে হবে? নিট ক্রয়, মজুরি, আমদানি শুল্ক এবং ক্রয় পরিবহন, এই কয়েকটা 4টা আইটেম কি যোগ করব। যোগ করার পর যে টাকাটা থাকবে ওইটা থেকে কি করব? মাইনাস মজুর পণ্য। সমাপন মজুত পণ্যের টাকাটা কি করব? আমরা বিয়োগ দিয়ে দিব।
তাহলে আমরা কি পাইতেছি বিক্রিত পণ্যের ব্যয় কি পাইতেছি বিক্রিত পণ্যের ব্যয় মনে করো নিট ক্রয় মনে করো আমার 100 টাকা নিট বিক্রয় মনে করো আমার 150 টাকা আর বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম মনে করো বিক্রিত পণ্যের ব্যয় মনে করো 130 টাকা এই ক্ষেত্রে আমার নিট বিক্রয় এত টাকা বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা নিট ক্রয় কত টাকা 100 টাকা এখন আমি যদি নিট বিক্রয় থেকে নিট এই ক্ষেত্রে একটা অঙ্ক তোমাদেরকে একটু দেখিয়ে দেই যদি বলা হয় মোট লাভের পরিমাণ কত কি কোন নম্বরে একটা জ্ঞানমূলক কোশ্চেন মোট লাভ এর পরিমাণ কত মোট লাভের পরিমাণ কত এই ক্ষেত্রে আমাদের ক্রয়ের প্রয়োজন নেই মনে করো আমাদের বিক্রয় আছে কত টাকা নিট বিক্রয় পেলাম কত টাকা 150 টাকা আমি ওই সূত্র আলোকে করে ফেললাম নিট বিক্রয় যদি আমি 150 টাকা পেয়ে থাকি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় যদি 130 টাকা বাদ দিই তাহলে আমার কয় টাকা থাকে 20 টাকা তাহলে এটা কি মোট লাভ তো আমরা বুঝতে পারি যে সূত্রের প্রথম হলো নিট ক্রয় নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের যদি ব্যয় আমরা বের করতে পারি তাহলে কি মোট লাভ বের করা একবার ইজি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা থাকবে ওইটাই কি মোট লাভ তাহলে আমরা একটু কোনটা বুঝে গেলাম নেক্সট হলো কি ক্রয় ব্যয়টা কিভাবে আমরা নির্ণয় করব ওই সূত্রটা আমি দেখাবো এখন কি দেখাবো ক্রয় ব্যয় কিভাবে আমরা বের করতে পারি এবং বিক্রয় ব্যয় কিভাবে বের করতে পারি এই দুইটা সূত্র দেখাবো ক্রয় ব্যয় নির্ণয় সূত্র নাকি ক্রয় ব্যয় নির্ণয় ক্রয় গুণ 3/23 এবার মনে করো ক্রয় ব্যয় নির্ণয় আমি তো জানি আমার অবশ্যই কোনো না কোনো একটা অ্যামাউন্ট থাকবে তাহলে মনে করো যদি আমার ক্রয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1 লক্ষ টাকা কত দিয়ে গুণ যাবে 3 দিয়ে গুণ যাবে আর ভাগ যাবে কি দিয়ে 23 দিয়ে তাহলে যেটা পাবো ওইটা কি ক্রয় ব্যয় তাহলে নির্দিষ্ট টাকা গুণ 3 ভাগ 23 ক্রয় পরিমাণ যা হবে তোমার রেয়া মিলে বা কোশ্চেনে থাকবে ওই অনুযায়ী ক্রয় টাকাটা বসাবা 3 দিয়ে গুণ দিবা 23 দিয়ে কি করবা ভাগ দিবা যেটা পাবা ওইটাই হলো কি ক্রয় ব্যয় নির্ণয় সূত্র এবার আসো আমরা বিক্রয় ব্যয় কিভাবে নির্ণয় করবে বিক্রয় ব্যয় নির্ণয় এই ক্ষেত্রে দেখো বিক্রয় গুণ 3/23 মনে করো আমার বিক্রয় ক্ষেত্র দেখা যায় যে ডেট পাশে ক্রয় থাকে ক্রেডিট পাশে কি থাকে বিক্রয় থাকে বিক্রয় অবশ্যই একটা নির্দিষ্ট টাকা থাকবে ওই নির্দিষ্ট টাকা গুণ 3/23 তো যেটা পাবা ওইটাই হলো কি বিক্রয় ব্যয় এখন আমার সর্বলাস্ট একটা থিম হলো বিক্রিত ব্যয় চলতি হিসাব নির্ণয় কি হিসাব নির্ণয় ব্যয় চলতি হিসাব নির্ণয় কি ব্যয় চলতি হিসাব নির্ণয় আমি এই জিনিসটা করে দিব মনে করো রেয়া মিলে দেওয়া আছে ক্রয় দেওয়া আছে কি দেওয়া আছে ক্রয় ব্যয় দেওয়া আছে 10,000 টাকা কয় টাকা 10,000 টাকা বিক্রয় ব্যয় দেওয়া আছে 20,000 টাকা ব্যয় চলতি হিসাব দেওয়া আছে 10,000 টাকা হ্যাঁ এবার ক্রয় দেওয়া আছে 1 লাখ বিক্রয় দেওয়া আছে 2 লক্ষ টাকা এটা কোথায় দেওয়া আছে এই এলিমেন্টস গুলো কোথায় দেওয়া আছে রেয়া মিলে এটা কোথায় দেওয়া আছে রেয়া মিলে এই এন্ট্রিগুলো দেওয়া আছে মনে করো হ্যাঁ ক্রয় ব্যয়টা দেওয়া আছে নির্ণয় করা আছে বিক্রয় ব্যয়টা নির্ণয় করা আছে ব্যয় চলতি হিসাব আছে ক্রয় আছে বিক্রয় আছে ব্যয় চলতি হিসাব ডিআর ডেবিট ব্যালেন্স হ্যাঁ এটা ডেবিট তাহলে এবার যদি আমি ব্যয় চলতি হিসাব একটা খতিয়ান তৈরি করতে যাই তাহলে কিভাবে করব সনাতন পদ্ধতিতে
খতিয়ান গড় কয়টা হয় 60টা, আর মডার্ন মেথডে খতিয়ান গড় হয় কয়টা 8টা। তো আমরা কৃষকে যদি করে থাকি তাহলে কিভাবে গড়টা হবে দেখো, ডেবিট ক্রেডিট, এটা টাকা খতিয়ান পৃষ্ঠা তারিখ, টাকা খতিয়ান পৃষ্ঠা তারিখ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা টাকা, তারিখ খতিয়ান পৃষ্ঠা টাকা। তাহলে আমরা একটা কি খতিয়ান তৈরি করে ফেললাম, একটা একটা ডেবিট ব্যালেন্স, একটা ক্রেডিট ব্যালেন্স। এই ডেবিট পাশে 60টা ঘর, ক্রেডিট পাশে 60টা ঘর, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা টাকা। মনে করো আমরা আমাদের অঙ্কটা 2019 সাল, কোন সালে 2019 সালে, হ্যাঁ 2019 সালে ডিসেম্বর, কি ডিসেম্বর নাকি। এবার ব্যাট চলতি হিসাব কোন ব্যালেন্স আছে, এটা ডেবিট ব্যালেন্স। কোন ব্যালেন্স আছে, ডেবিট ব্যালেন্স, কত 10,000 টাকা। ব্যাট চলতি হিসাব ডেট পাশে কত আছে 10,000 টাকা। ক্রয় ব্যাট আছে কত ডিসেম্বর 31, ক্রয় ব্যাট আছে কত মনে করো, ক্রয় ব্যাট আছে ব্যাট চলতি হিসাব, ব্যাট চলতি হিসাব 10,000, ক্রয় ব্যাট আছে। আচ্ছা আমি এই জায়গাটা একটু মডিফাই করে দিই, ব্যাট চলতি হিসাবটা আমি একটু টাকার ফিগারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ মনে করো 30,000 টাকা আছে, কত আছে ব্যাট চলতি হিসাব 30,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে কত টাকা হবে, ব্যাট চলতি হিসাব 30,000। হ্যাঁ আমার ক্রয় ব্যাট পাইলাম কত 10,000। এইবার ক্রয় ব্যাট সবসময় কোন ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। ক্রয় ডেবিট এবং বিক্রয় ব্যাট সবসময় কোন ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স হয়। তাহলে ডিসেম্বর 31 এটা কি হবে, বিক্রয় বিক্রয় ব্যাট হলো কত আমার 20,000 টাকা। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আমার ডেবিট পাশে আছে কত 40,000, ক্রেডিট পাশে আছে কত আমার 20,000। কয় টাকা শর্ট আছে, ডিসেম্বর 31। কয় টাকা 40,000, আর কয় টাকা থাকে 20,000 টাকা লাগে। তাহলে এটা ব্যালেন্স সিডি, আর এটা হবে কি 2019, 2000 কত 2020 সালে জানুয়ারি মাসে 1 তারিখে ব্যালেন্স, ব্যালেন্স বিডি কত আছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যাট চলতি হিসাবটা এইভাবে নির্ণয় করবো। খতিয়ান তোমরা সব আগেই তোমাদেরকে করানো হয়ে গেছে, যার পর আমরা কি করছি খতিয়ান। কিন্তু এই ক্ষেত্রে আর্থিক অবস্থা বিভিন্ন ক্ষেত্রে সব সময় একটা ব্যাট চলতি হিসাবে একটা অঙ্ক আসবে। প্রথম বছরে আসুক, দ্বিতীয় বছরে আসুক, তোমাদের টোটাল 4টা অঙ্ক থাকবে। 4টা অঙ্কে কত 10 করে 7 10 40। এখন আমি তোমাদেরকে 5টা সূত্র করে ফেলছি, 6টা। একটা করাইছি নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়, দ্বিতীয়টা নিট বিক্রয় পরিমাণ নির্ণয়, তৃতীয়টা হইছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, ক্রয় ব্যাট নির্ণয়, বিক্রয় ব্যাট নির্ণয় এবং ব্যাট চলতি হিসাব। এবং তারপর আমি নতুন একটা জিনিস শিখিয়ে দিচ্ছি কিভাবে মোট লাভ নির্ণয় করতে হয়।